এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান পলিটির একটা খুব গুরুত্বপূর্ণ সেশন, এবং আজকে থেকে তোমাদের সাথে ইন্ডিয়ান পলিটির প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সে যে প্রশ্নগুলো এসছে আমি আলোচনা করব। তোমরা জানো যে আগামী 22শে অগস্ট 2021-এ ডাব্লিউবিসিএস প্রিলিমসের ডেট ঘোষণা হয়েছে। সেই কারণেই তোমাদের রিকোয়েস্টে আমাদের এই ইনিশিয়েটিভ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি তারা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। সো আমি মৌলি রয়, আজকের সেশনে সকলকে ওয়েলকাম। ইন্ডিয়ান পলিটির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদের সাথে আমি আলোচনা করব, এবং তার সাথে যেই সেকশন থেকে এক্সট্রা নোট রয়েছে সেগুলো আমি প্রোভাইড করব। আজকের প্রথম প্রশ্ন, which of the following is not a correct statement with respect to freedom of speech and expression in India? তো এখানে দেখো যে চারটে অপশনস আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে থেকে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বাক স্বাধীনতার অধিকার এবং মত প্রকাশের অধিকারের মধ্যে কোনটি এক্ষেত্রে কারেক্ট স্টেটমেন্ট নয়? দেখো নট লেখা আছে, তো আনসার হচ্ছে ইট ক্যান বি সাসপেন্ডেড ইন এমার্জেন্সি। তো দেখো এখানে এই যে তথ্যটি সেটি কিন্তু সঠিক তথ্য নয়। দেখো এখানে যে চারটে অপশনস রয়েছে তার মধ্যে থেকে যদি আমরা বিচার করি যে আর্টিকেল 19 কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে কি বলা আছে, আর্টিকেল 19-এ বলা আছে 6 ধরনের ফ্রিডমের কথা। এখানে সিটিজেন অফ ইন্ডিয়ার রেসপেক্টে বা আমাদের এক্ষেত্রে ভারতের নাগরিকরা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, রাইট টু অ্যাসেম্বল পিসফুলি উইদাউট এনি আর্মস, পাশাপাশি এক্ষেত্রে অ্যাসোসিয়েশন এবং ইউনিয়ন ফর্ম করার যে রাইট, এবং আমাদের হোল ইন্ডিয়া থ্রু আউট ইন্ডিয়াতে আমরা যে কোনো জায়গায় ফ্রিলি মুভ করতে পারি, পাশাপাশি আমরা যে কোনো জায়গায় সেটেল করতে পারি, এবং যেটা এর পরবর্তী সেকশন সেটা আমাদের হচ্ছে আমরা যে কোনো প্রফেশন এবং অকুপেশন, ট্রেড অ্যান্ড বিজনেস কিন্তু নিজের পছন্দ অনুযায়ী আমরা চুজ করতে পারি। এখান থেকে মনে রাখতে হবে এমন কোনো বিজনেস বা অকুপেশন বা প্রফেশন আমরা অবশ্যই চুজ করব না যেটা কিনা ইললিগাল। তো এখানে দেখো স্পেসিফিক্যালি আর্টিকেল 19 থেকে যে প্রশ্নটা আসে যে ক ধরনের ফ্রিডমের কথা বলা আছে, আনসার কিন্তু হবে 6 নট 7। চলে আসছি পরবর্তী প্রশ্নে, which of the following authority decided how far the fundamental rights can apply to the members of armed force in India? তো এখানে আর্ম ফোর্স মানে আর্মি, নেভি, এয়ার ফোর্সের রেসপেক্টে ফাইনালি অথরিটি কে? তো আমরা জানি যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছেন ইউনিয়ন এক্সিকিউটিভ হেড, এবং এক্ষেত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে বলা হয় চিফ কমান্ডার অফ ইন্ডিয়া। তো এক্ষেত্রে আর্মি, নেভি, এয়ার ফোর্স এই যে তিনটে সেকশন রয়েছে তার যিনি হেড তাকেও কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিলেক্ট করছেন। দেখো লেখা আছে দ্য কমান্ডার অফ দ্য আর্ম ফোর্স ইন অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, আর্মি, Navy and Air Force, and must get approval from House of Representatives. The Chief of Staff is also appointed by the President from senior military officers. Very relevant point. এবং এক্ষেত্রে কিন্তু আর্মি, নেভি এবং এয়ার ফোর্স তিনটে যে সেকশন রয়েছে তিনটে সেকশনেই কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। কোয়েশ্চেন নাম্বার 3, Supreme Court has made right to free education as a part of which among the following rights? তো এখানে দেখো রাইট টু ফ্রি এডুকেশনের রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। তোমাদের জানিয়ে রাখি যে আর্টিকেল 19 and 30 মেজার করছে প্রোটেক্ট দ্য রাইট অফ কালচার, লিঙ্গুইস্টিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিস বাই এনাবলিং দেম এক্ষেত্রে দেয়ার হেরিটেজ, প্রোটেক্টিং দেম অ্যাগেনস্ট ডিসক্রিমিনেশন। তো এখানে দেখো কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট যদি আমাদের বলা হতো যে রাইট টু এডুকেশনের রেসপেক্টে অর্থাৎ শিক্ষার অধিকারের রেসপেক্টে যদি হয় তাহলে 86 অ্যামেন্ডমেন্ট হবে, এবং কালচারাল এডুকেশনাল রাইটের রেসপেক্টে কিন্তু অবশ্যই আর্টিকেল 29 and 30 মেজার করছে। Question number 4, which of the following article of the Constitution abolish the untouchability? So article 17, that is abolition of untouchability become অফেন্স। তো এক্ষেত্রে অস্পৃশ্যতার যে অধিকার সেক্ষেত্রে কোনো মানুষের সাথে যদি এরকম আনটাচেবল প্র্যাকটিস করা হয় তো ইট কনসিডার্ড অ্যাজ অ্যান অফেন্স পানিশেবল অ্যাকর্ডিংস উইথ দ্য ল। তো এখানে সিভিল রাইট প্রোটেকশন অ্যাক্ট, এবং এক্ষেত্রে আমাদের স্পেসিফিক্যালি যে আমাদের প্রত্যেকটি যে নাগরিক রয়েছে তাদের কারোর সাথে কিন্তু এরকম ডিসক্রিমিনেশন করা চলবে না।
Question number 5, how many freedoms are guaranteed by Article 19, that is right to freedom? So right to freedom এর রেসপেক্টে ক ধরনের রাইটের কথা বলা হচ্ছে? তো আনসার হচ্ছে 6। তোমাদের সাথে যে প্রশ্নটা আমি আলোচনা এর আগে করলাম যে আর্টিকেল 19-এ 6 ধরনের ফ্রিডমের কথা ইনশিওর করা হচ্ছে। আর্টিকেল 19 এক্সামিনেশনের পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি রেলিভেন্ট একটি টপিক এবং একটি সেকশন যেখান থেকে বিগত বছরে WBCS এবং ডিফারেন্ট এক্সামিনেশনে প্রশ্ন এসেছে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6, which of the following article of the constitution provides the right to constitutional remedies that allows Indian citizen to stand up their rights against anybody, even the government of India? Very important, এক্ষেত্রে আমাদের জানতে হবে যে ফান্ডামেন্টাল রাইটস মানে কি। ফান্ডামেন্টাল রাইটস মানে কিছু কমন রাইটস, কিছু বেসিক প্রিভিলেজেস যেগুলো আমরা অটোমেটিকলি পাচ্ছি বিকজ উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। এর পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে শুধুমাত্র কিন্তু সিটিজেনের ক্ষেত্রে নয়, কিছু কিছু নন সিটিজেন যারা রয়েছেন, যারা আমাদের সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ অর্থাৎ ফ্রেন্ডলি অ্যালায়েন্স, তারাও কিন্তু কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট আমাদের দেশে থেকে এনজয় করতে পারেন। এবার এখানে প্রশ্ন হলো, এই যে ফান্ডামেন্টাল রাইটটা রয়েছে এটা কি জাস্টিসিয়েবল? অবশ্যই। অর্থাৎ কি ফান্ডামেন্টাল রাইট যদি কোনোভাবে ভায়োলেশন হয়, ইনফ্রিজমেন্ট হয়, তাহলে আমরা সুপ্রিম কোর্ট এবং পাশাপাশি হাইকোর্টে গিয়ে আবেদন করতে পারি রেমিডির জন্য। এবং এক্ষেত্রে 5টি রিটের কথা আমরা জানি যেগুলোর মাধ্যমে আমরা রেমিডি পেয়ে থাকি। সো এখানে দেখো অপশনে আর্টিকেল 32 আছে, যাকে ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, যেখানে ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান সিটিজেনদের রেসপেক্টে একটা প্রভিশন রয়েছে যে তারা কান্ট্রির অ্যাপেক্স কোর্টে ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটসের রেসপেক্টে কিন্তু যেতে পারে। তোমাদের জানিয়ে রাখি আর্টিকেল 32-র আন্ডারে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে আমরা যেতে পারি ফর গেটিং রেমিডি। পাশাপাশি যদি এটা হাইকোর্টের ক্ষেত্রে হয় আন্ডার আর্টিকেল 226 হবে আমাদের আনসার। তো অনেক ক্ষেত্রেই কিন্তু একটা কনফিউশন থাকে এই যে জুরিসডিকশনের রেসপেক্টে, যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রেসপেক্টে কোথাকার জুরিসডিকশন বড়। তোমাদের মনে হতে পারে যে যেহেতু সুপ্রিম কোর্ট সুপ্রিম অথরিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির কথা বলা হচ্ছে, তাহলে কি সুপ্রিম কোর্ট হবে আনসার? কখনোই নয়। রিট পিটিশনের রেসপেক্টে বা রিটসের রেসপেক্টে কিন্তু হাইকোর্টের জুরিসডিকশন অনেকটা বড় দ্যান দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে এই যে 226-এর আন্ডারে হাইকোর্টে আমরা যেতে পারি সরাসরি রেমিডির জন্য এবং 32-র আন্ডারে সুপ্রিম কোর্টে যেতে পারি রেমিডির জন্য। তাহলে আমরা যদি ডাইরেক্ট সুপ্রিম কোর্টে যাই এবং এক্ষেত্রে গিয়ে রিট পিটিশন আবেদন করি, যার মাধ্যমে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশনের জন্য আমরা রেমেডি চাইছি, তাহলে কি হবে? তো অবশ্যই আমরা ডিরেক্টলি সুপ্রিম কোর্টে যেতে পারি, কিন্তু এখানে একটা গ্রাউন্ড থাকছে, অবশ্যই তোমাকে কিন্তু জিজ্ঞেস করা হবে কেন তুমি হায়ার কোর্টে আগে আবেদন করোনি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7, which of the following does not come under the purview of right to education? সো এক্ষেত্রে দেখো রাইট টু এডুকেশন মানে কি? শিক্ষার অধিকার। এবং 86 অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন 2002-এ, যেটি কিনা 2009 সালে ইমপ্লিমেন্টেড হয়েছে, রাইট টু এডুকেশন শিক্ষার অধিকারকে পার্ট 3-তে ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটে অ্যাড করা হয়েছে। এটা কিন্তু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছে। 86 অ্যামেন্ডমেন্ট আমি তোমাদের বললাম। আর্টিকেল 21A, আর্টিকেল 21A-তে অবশ্যই কিন্তু অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট অ্যাড অন করা হয়। সিমিলারলি রাইট টু এডুকেশনকে ফান্ডামেন্টাল রাইটের পাশাপাশি রাইট টু এডুকেশনকে ফান্ডামেন্টাল ডিউটি হিসাবে অ্যাড অন করা হয়েছে। এটা না রাইট লেখা হয়ে গেছে, একটু ঠিক করে নেবে। রাইট, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। এখানে 6 থেকে 14 বছরের প্রত্যেকটি শিশুদের কিন্তু শিক্ষার অধিকার আছে। এখানে প্রাইভেট স্কুল ইনক্লুড নয়, মানে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু প্রাইভেট স্কুল ইনক্লুড নয়। সরকারি স্কুলের ক্ষেত্রে যারা কিনা শিক্ষার ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে এবং যাদের অর্থনৈতিক অবস্থা অতটাও ভালো নয়, তাদের ক্ষেত্রে সম্পূর্ণ নিখরচে কিন্তু শিক্ষার সুযোগ তারা পাবে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, which of the following article help the madrasas in India to remain out purview of right to education act? আর্টিকেল 30। তো মাদ্রাসা রেসপেক্টে এখানে আমাদের কালচারাল এন্ড এডুকেশনাল রাইটের রেসপেক্টে মাইনরিটিসরা তারা চাইলে কিন্তু এডুকেশনাল ইনস্টিটিউট তৈরি করতে পারে। এখানে বলা আছে all minorities whether based on religion language shall have right to establish and administer educational institution of their choice। তো নিজের পছন্দ মতো কিন্তু তাদের সেকশনটা তারা চুজ করতে পারছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 9, which of the following amendment of the Constitution of India had accorded precedence of directive
প্রিন্সিপাল ওভার ফান্ডামেন্টাল রাইট। সো ডিপিএসপিকে ফান্ডামেন্টাল রাইটের থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে সময় প্রাইম মিনিস্টার ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদজি। এবং আমরা জানি যে ডিউরিং দ্য পিরিয়ড অফ ন্যাশনাল এমার্জেন্সি 1975 থেকে যে 77-এ ইন্টারনাল ডিস্টারবেন্সের ওপর ভিত্তি করে এমার্জেন্সি হয়েছিল, সেই সময় অনেক ক্রিটিসিজম হয় ইন্টারনাল ডিস্টারবেন্সকে নিয়ে, এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎপরতায় কিন্তু এই 42nd অ্যামেন্ডমেন্ট আসে, যাকে আমরা মিনি কনস্টিটিউশন নামে জানি। তো 42nd অ্যামেন্ডমেন্টে ডিফারেন্ট চেঞ্জেস হয়েছিল এবং ডিপিএসপিকে 4টে ডিপিএসপিকে অ্যাড অন করা হয়েছিল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4টে ডিপিএসপিকে অ্যাড অন করা হয়েছিল এবং ফান্ডামেন্টাল রাইটের রেসপেক্টে অ্যাজ সাচ কোনো চেঞ্জেস আসেনি। তো যারা ক্রিটিক্স তারা বলে থাকে যে ডিপিএসপিকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে দ্যান দ্য ফান্ডামেন্টাল রাইটস। ভেরি রেলিভেন্ট একটি কোশ্চেন। তো তোমরা যারা আমার সাথে যুক্ত হতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল সহজপাঠ অফিসিয়ালে তোমরা যুক্ত হতে পারো এবং আমাদেরকে ফলো করতে পারো। এখানে ডিফারেন্ট সাবজেক্টসের প্রিপারেশন নেওয়ানো হয় এবং আর দেরি না করে আমাদের সাথে তোমরা যুক্ত হয়ে যাও। তো নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট টু ভোট। রাইট টু ভোটকে দেখো, এই কোশ্চেনটা না 2018-তেও এসেছিল যে রাইট টু ভোটকে আমরা কি ধরনের ক্যাটাগরিতে আনতে পারি। তো এক্ষেত্রে দেখো, আমি ইচ্ছা করে তোমাদের সাথে ফান্ডামেন্টাল রাইটটা বোল্ড করেছি, যেটা কিনা 99% স্টুডেন্টরা ফান্ডামেন্টাল রাইট বলে, তাহলে ফান্ডামেন্টাল রাইট কিন্তু আনসার হচ্ছে না, আনসার হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল অবলিগেশন বা কনস্টিটিউশনাল রাইট। ঠিক আছে, তো এখানে কনস্টিটিউশনাল রাইট হচ্ছে আমাদের রাইট টু ভোট, নট ফান্ডামেন্টাল ডিউটি, নট লিগাল রাইট। কারণ দেখো, লিগাল রাইট মানে কি, তোমাকে আইনগতভাবে বা কোনো রকম মানিটারি এক্সপেন্স করে বা কোনো রকম ফি ভরে কিন্তু তোমাকে ভোট দিতে যেতে হয় না, কমপ্লিটলি এটা তোমার নিজস্ব কনস্টিটিউশনাল রাইট। ওকে, তো আনসার কিন্তু কখনোই ফান্ডামেন্টাল রাইট হবে না। তোমরা কিন্তু এক্ষেত্রে ভুল করো বলে আমি এটাকে মার্ক করেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে হাউ মেনি মেম্বার্স ক্যান বি নমিনেটেড টু লোকসভা বাই দ্য প্রেসিডেন্ট। সো এক্ষেত্রে দেখো, কতজনকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নমিনেট করে, নট অ্যাপয়েন্টেড। তো এক্ষেত্রে আনসার হচ্ছে 2 জন। ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে যদি 552 হয়, 530 হচ্ছে রিপ্রেজেন্ট স্টেট, 20 হচ্ছে এক্ষেত্রে দেখো টেরিটরিজের রেসপেক্টে 2 জন তার মধ্যে থাকছে আমাদের অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে। আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পাশাপাশি তিনি এক্সিকিউটিভ হেড, ইউনিয়ন এক্সিকিউটিভ হেড, এবং তিনি কিন্তু লেজিসলেচারের একটা খুব ভাইটাল সেকশনে বিলং করছেন। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পার্লামেন্টের ইন্টাগ্রাল পার্ট হওয়ার দরুন তিনি কিন্তু লোকসভার রেসপেক্টে, যাকে হাউস অফ পিপল বলা হচ্ছে, 2 জন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে নমিনেট করছেন। রাজ্যসভার রেসপেক্টে কিন্তু আনসার হবে 12। 12 জন স্পেশাল ক্যাটাগরির মানুষজনকে তিনি অ্যাড অন করতে পারেন। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজ ইজ নট দেয়ার দ্য 8th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো অবশ্যই কিন্তু 8th শিডিউলটা তোমরা পড়বে। দেখো, আমাদের বর্তমানে 12টা শিডিউল আছে এবং প্রথম থেকেই কিন্তু কনস্টিটিউশনে 8টা শিডিউল ছিল। 9, 10, 11, 12 তোমাদের অবশ্যই পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি 8th শিডিউলটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। পাশাপাশি 7th শিডিউল, যেখানে আমাদের লিস্ট সিস্টেমের কথা বলা হচ্ছে, ইউনিয়ন, কনকারেন্ট এবং স্টেট লিস্ট, মানে কোন সেকশন কোন গভর্নমেন্ট হোল্ড করছে, খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি 8th শিডিউলটা ভীষণভাবে এমফাসিস দিতে হবে। একটা ছোট্ট চ্যাপ্টার, কোনো ব্যাপার না পড়া। 22টা ল্যাঙ্গুয়েজকে ইম্পর্টেন্স দিয়েছে। এখানে রাজস্থানী কিন্তু বর্তমানে এই সেকশনে বিলং করছে না। দেখো, আর্টিকেলের রেসপেক্টে 344 ক্লজ 1, 351-এ ডিফাইন করছে 8th শিডিউল। ইন্ডিয়ান কনস্টিটিউশন রেকগনাইজ করছে 22টা ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে টিল নাও দ্য প্রিয়াম্বল অফ কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যামেন্ডেড হাউ মেনি টাইমস। তো আনসার হচ্ছে অনলি ওয়ান্স। এখানে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি 3টে শব্দকে অ্যাড অন করা হয়েছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি, অবশ্যই একটি লাইক করে দাও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও রেগুলার আপডেটের জন্য। নেক্সট কোশ্চেন, ফার্স্ট সেশন অফ লোকসভা ওয়াজ হেল্ড ইন হুইচ অ্যামং দ্য ফলোইং ইয়ার্স। তো এক্ষেত্রে লোকসভার ফার্স্ট যে সেশন কবে হলো, 1952-তে 13th মে। ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের নিশ্চয়ই তোমরা জানো যে 3 ধরনের সেশন আছে, বাজেট, মনসুন আর উইন্টার সেশন। 3টে ধরনের সেশন হয় এবং জেনারেলি বছরে মোটামুটি 2টো তো অ্যাটলিস্ট হবেই সেশন।
একটা সেশনের থেকে আরেকটা সেশনের মধ্যে গ্যাপিং ম্যাক্সিমাম 6 মান্থ থাকে। নেক্সট হচ্ছে বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সিকিম বিকাম আ নিউ স্টেট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এক্ষেত্রে তোমাদের এটা জানতে হবে 36 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975-এ 1975-এ আমরা জানি গুরুত্বপূর্ণ, একটু আগে বললাম যে এমার্জেন্সি চলছিল, এবং 36 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 22nd স্টেট সিকিমকে কিন্তু আমাদের অংশের মধ্যে নিয়ে আসা হচ্ছে। দেখো এখানে তোমাদের সাথে আমি এই যে ম্যাপটা, এখানে সিকিম কিন্তু অ্যাড অন হয়েছে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার পার্ট হয়েছে, এটা কিন্তু আমি তোমাদেরকে এই ম্যাপটাও প্রোভাইড করেছি। হু ইজ দ্য চিফ এক্সিকিউটিভ হেড অফ ইন্ডিয়ান স্টেট? চিফ এক্সিকিউটিভ হেড অফ ইন্ডিয়ান স্টেট, তো স্টেটের রেসপেক্টে এক্সিকিউটিভ হেড হচ্ছে গভর্নর। যদি প্রশ্ন আসে যে ইউনিয়ন এক্সিকিউটিভ হেড, তাহলে আনসার হবে প্রেসিডেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখনই তোমরা মানে এটা গল্পের মতো করে পড়বে, যখন তোমরা ইউনিয়ন গভর্নমেন্ট পড়ছো পাশাপাশি স্টেট গভর্নমেন্ট মার্চ করে পড়ে নেবে, সময়টা কিন্তু অনেকটা কম তোমাদের যাবে। Question number 17. Which among the following was the first attempt to regulate the affairs of English East India Company in India? তো এক্ষেত্রে দেখো তোমাদের ডিফারেন্ট অ্যাক্টগুলো কিন্তু হিস্ট্রি যে রয়েছে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যে ফার্স্ট চ্যাপ্টারটা লক্ষ্মীকান্তের বইয়ের, সেটা কিন্তু তোমরা অবশ্যই এটা পড়ে নেবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, এই সেকশনটা থেকে পড়লে তোমাদের একই সাথে হিস্ট্রি এবং পলিটির একটা খুব ইম্পর্টেন্ট জায়গা পড়া হয়ে যাবে, যার ফলে তোমরা কিন্তু অনেকটাই নিজেদের পড়াকে এমফাসিস দিতে পারবে। তো এক্ষেত্রে আনসার হচ্ছে দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773, এবং এক্ষেত্রে আমরা জানি যে 1600-এ ইংলিশটা প্রথম এসেছিল ভারতবর্ষে, এবং এক্ষেত্রে কোম্পানির রেসপেক্টে তারা বাণিজ্য করতে আসে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু একটা বড় ইতিহাস আমরা প্রত্যেকে জানি, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাফেয়ার্সকে রেগুলেট করার জন্য কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট যে অ্যাক্ট এনেছিল, দ্যাট ইজ রেগুলেটিং অ্যাক্ট টু রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অনলি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কারণ কোম্পানি কিন্তু সোল এক্সক্লুসিভ রাইট পেয়েছিল এলিজাবেথ ওয়ানের থেকে চার্টারের মাধ্যমে। Question number 18. Which of the following provision of the Constitution did not come into force in November 26, 1949? তো এক্ষেত্রে came into force অর্থাৎ আমাদের 26 নভেম্বর 1949 আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল। এই ক্ষেত্রে ইলেকশন কিন্তু তখনও অ্যাডপ্ট করা হয়নি, পরবর্তী পর্যায়ে এসেছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন? রাইট টু ওয়ার্ক, কাজ করার অধিকার, এটা আমাদের কিন্তু মৌলিক অধিকার না। আমি নিজের ইচ্ছা হলে কাজ করতেও পারি, নাও করতে পারি। তো এটা কিন্তু আমাদের ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির সেকশনের মধ্যে পড়ছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক একটা সেকশন। আজকের শেষ প্রশ্ন, দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম কেম ইনটু এক্সিস্টেন্স বাই দ্য। তো দেখো এক্ষেত্রে আমরা জানি যে লোকাল গভর্নমেন্ট, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্টের নাম তোমরা কমেন্ট করে জানাবে। এবং এক্ষেত্রে আমরা জানি যে মহাত্মা গান্ধীজিও কিন্তু গ্রামের ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা বলেছিলেন। তিনি বলেছিলেন যে একটি গ্রামের বিকাশ হলে কিন্তু দেশের উন্নতি অবশ্যই হবে। তো আমাদের এই যে লোকাল সেকশন, ছোট ছোট সেকশনে এখানে ছোট ছোট প্রবলেম অনেক হয়, সেটাকে সলভ করার জন্য যে গভর্নমেন্ট এলো ফর লোকাল পিপল, যারা কিনা হঠাৎ করে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে যেতে পারে না, তাদের সুবিধার্থে পঞ্চায়েতি রাজ সিস্টেমটি আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এলো, এবং এক্ষেত্রে পার্ট 9 এবং এক্ষেত্রে শিডিউল 11-এর মাধ্যমে আমাদের পঞ্চায়েতকে গ্রামের অর্থাৎ ভিলেজের লোকাল গভর্নমেন্ট হিসাবে যুক্ত করা হলো। তোমরা কমেন্ট করে জানাও আজকের ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে আসছি। টিল দেন টেক কেয়ার।